হ্যাঁ, 3 মাত্রার স্থানাঙ্ক পদ্ধতিতে স্থানাঙ্ক কীভাবে রূপান্তর হয় তাই আলোচনা করতে যাচ্ছি। স্থানাঙ্ক কীভাবে 3 মাত্রায় আমরা 3 প্রকার স্থানাঙ্ক আলোচনা করব এই বই পড়ার জন্য। কয় প্রকার? নাম্বার 1 কার্তেশীয়, হ্যাঁ তা যাও। নাম্বার 2 বেলনাকার। নাম্বার 3 গোলকীয়। কয় প্রকার? 3 প্রকার। তার মধ্যে কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতি কিভাবে গঠিত হয় এই পর্যন্ত আলোচনা করে আমি ক্লাস থেকে চলে গেছি। দেখো আমার কথা সত্যি না মিথ্যা বিশ্বাস হয়? খাতায় ছবি আছেন একটা? আজকে আমরা গোলকীয় এই বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি কিভাবে গঠিত হয় তা আলোচনা করব। নাম্বার 3 বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতি কীভাবে গঠিত হয় আলোচনা করব। নাম্বার 4 কার্তেশীয় আর বেলনাকারের মধ্যে রূপান্তর সম্পর্ক আলোচনা করব। নাম্বার 5 কার্তেশীয় আর গোলকীয় মধ্যে সম্পর্ক আলোচনা করব। কিন্তু বেলনাকার আর গোলকীয়র মধ্যে সম্পর্ক নিয়ে কোনো কাজকর্ম আমাদের নাই, ওটার কোনো আলোচনাও নাই, কোনো বই পুস্তকেও নাই। কারোর সাথে সম্পর্কের সাথে কার্তেশীয় বেলনাকার, কার্তেশীয় গোলকীয়, কার্তেশীয়তে অন্যদের আলোচনা। কিন্তু কোনটা লাগবে না? লাগবে না, এটা বইপত্রেও কোথাও নাই। এটা এই আলোচনা এই সম্পর্ক নিয়ে কোনো লেখাপড়া হয় না। তাহলে আমাদের বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি আলোচনা হবে। এই রুমের ভিতরে স্থানাঙ্ক অক্ষ সেট করছিলাম, কোথায় মনে আছে তো সেই মনে করে দেখো, সেটা আমরা হিসাব করবো। কিন্তু ওখানে লিখবো, এখানে ওই কোনায় আমাদের মূল বিন্দু। এক্স অক্ষ কোন দিক, কোনটা ধরছিলাম? ওইটা এক্স অক্ষ ধরছিলাম। ওই অক্ষ ধরছিলাম কোনটা? ওই অক্ষ ধরছিলাম এইটা। আর জেড অক্ষ বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি। এখন মিলেই দেখো, ওই কর্নারের সাথে মিলাও, ঠিক আছে? এখন এই হলো আমাদের একটা মূলবিন্দু আর 3টে অক্ষ ছাড়া এই 3 ডাইমেনশনের কোনো কিছু পড়া যাবে না। এখন বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি কার সাথে সম্পর্কিত? বেলন। বেলন মানে কি? বেলন মানে সিলিন্ডার। সিলিন্ডার কেমন? আমার হাতের যে কলমটা, এই কলমটা যদি সব জায়গায় একই মোটা হতো তাহলে এই ঠিক এটা তুমি যে কলমটা দিকে লেখো ওটাও একেবারে বেলন। তাকে দেখো ওটার দিকে, ওটা মোটামুটি মাথা যেখান থেকে লেখো সেই জায়গা ছাড়া সব জায়গা কিন্তু ওইটুকু বাদ দিলে এইটা একটা বেলন। তা আমাদের প্রত্যেকের হাতে একটা বেলন আছে। আমার এটা শেপটা ঠিক বেলনের মতো না, কারণ এটা এই দিক থেকে চিকন। আমি এখানে সেই একটা বেলন অঙ্কন করি। এই একটা বেলন আমরা এখানে নিলাম। এইটার সাপেক্ষে আমাদের এই বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি তৈরি হবে। এই বেলনের মনে করো পৃষ্ঠের উপরে একটা বিন্দু পি, পি বিন্দুর স্থানাঙ্ক কয়টা স্থানাঙ্ক থাকবে বলো তো? 3টা। কয়টা স্থানাঙ্ক? 3মাত্রিকে সব পদ্ধতি স্থানাঙ্ক 3টা, সেটা কার্তেশীয় হোক আর বেলনাকার হোক আর গোলকীয়, যা হোক। কয়টা? কার্তেশীয় 3টার নাম কি কি ছিল? আগে 3টা পরে গেছিলাম, এক্স ওয়াই। তো বেলনাকারের নাম এক্স ওয়াই জেড নয়। বেলনাকার স্থানাঙ্ক 3টা সূচিত করা হয়। প্রথমটা হচ্ছে রো। প্রথম স্থানাঙ্কটার নাম কি? রো। তাহলে পার্থক্য পেয়েছি। কার্তেশীয় ছিল এক্স, বেলনাকারে কি? রো। দ্বিতীয় স্থানাঙ্কটা হলো ফাই।
ফাই, আর তৃতীয় স্থানাঙ্ক হলো জেড। সেটা হ্যাঁ, তাহলে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি স্থানাঙ্ক তিনটা মুখস্থ করে ফেলাই, রো, ফাই, জেড। দুইটা হলো বিদেশি, একটা দেশি। বিদেশি কোন দুইটা? রো আর ফাই, সুদূর গ্রিস থেকে আসছে, আর একটা আসছে ইংল্যান্ড থেকে। ওটা আমাকে দেশি, কারণ আমরা তো 200 বছর তাদের অধীনে ছিলাম, তখন দেশেই ভাবতে পারি আর কি। এখন এই কার্তেশীয়তে ছিল এক্স ওয়াই জেড, এই তিনটেই ছিল কিন্তু দূরত্ব। এই কার্তেশীয় সবস্থানাঙ্ক কি নির্দেশ করে? মনে হচ্ছে বলছিলাম না, এক্স আগের দিনে ছবিটায় যাও, আগের দিনে যে পড়াইছিলাম কার্তেশীয় একটা ছবি এঁকে দিয়েছিলাম, যারা ক্লাস করছিলেন সেই ছবিটা যাও, আগের দিনে লাস্ট যে ছবিটা, সেই ছবিটায় এক্স হইল এক্স অক্ষের দূরত্ব, ওয়াই হলো ওয়াই অক্ষ থেকে এক্স অক্ষ থেকে ওয়াই অক্ষের প্যারালালের দূরত্ব, আর জেড অক্ষ ছিল উচ্চতা, হ্যাঁ না, জেড। তাহলে এই যে এক্স ওয়াই জেড কার্তেশীয়তে তিনটেই কি দূরত্ব। বেলনাকারে এই তিনটে তাহলে কি? রো এটা কি নির্দেশ করে, ফাই কি নির্দেশ করে, জেড কি নির্দেশ করে। এখানে রো হলো দূরত্ব, লিখে রাখো, রোটা কি? দূরত্ব। রো দূরত্ব। তাহলে ফাই, ফাইটা হলো কোণ, ফাইটা কি? কোণ। জেড এটাও দূরত্ব। তাহলে বেলনাকারের দূরত্ব কয়টা? দুইটা। কোণ কয়টা? একটা। তো জেড হচ্ছে কার্তেশীয়তে যে জেড যা মিন করতো, এই বেলনাকার জেড সে তাই মিন করে, অর্থাৎ কার্তেশীয় আর বেলনাকারে একটা স্থানাঙ্ক কমন, জেড, ওই আগের জেড এইখানে। কিন্তু রো যে দূরত্ব, এই দূরত্ব কিন্তু আগের যে এক্স যেটা ওটা না। আর কোণ যেটা, এখন তাহলে আমাদের জানতে হবে এই রো ফাই জেড এইটার পরিমাপ কি, যে তার অবস্থানটা কোথায়। বুঝে আসছে কথা? আচ্ছা, তাহলে এইটা জানার জন্য পি বিন্দু থেকে আমরা এক্স ওয়াই সমতলের উপর একটা লম্ব অঙ্কন করব। সাপোজ দিস ইজ পি এম। তাহলে পি বিন্দুতে কোথায় লম্ব অঙ্কন করেছি? এক্স ওয়াই সমান, যেমন আমি এইখানে বোঝাচ্ছি। পি বিন্দুটা মনে করো আমার হাতের দিকে তাকাও, এই আমরা এইখানে, আমি এই জায়গা থেকে ডাইরেক্ট লম্ব অঙ্কন এই ফ্লোরের উপরে। আমাদের এইটা হলো সেই ফ্লোর এক্স ওয়াই সমতল, মানে এই জায়গাটা হলো আমাদের কি, এই আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমি বা আমরা বসে আছি, এই ফ্লোরটা হলো এইখানে, এইটা এক্স ওয়াই সমতল। তাহলে কোন জায়গা থেকে লম্ব এঁকেছি? আর পি বিন্দুটা কোথাও অবস্থিত? পি বিন্দুটা এস কে অবস্থিত, কোথাও অবস্থিত পি বিন্দুটা। কর্ডলেস হইলে সবচেয়ে সুবিধা হয়, সুন্দর হয়। আচ্ছা, এটা দিয়ে আমি ভিডিও করছি, সাউন্ড সুন্দর হয়েছে। আমরা একটা গণিত একাডেমি একটা পেজ করেছি, আমি আর কসার স্যার। এই 49 বিসিএস আছে, তোমরা পারবা না এটা। এখানে স্পেশাল বিসিএস, এখানে কি 35টা সিট আছে গণিত শিক্ষা ক্যাডারে, সারা বাংলাদেশ, ওভারঅল দা বাংলাদেশ। ওই 35টা পোস্ট, শুধু এমসিকিউ পরীক্ষার ভাইবা, এই চাকরি পাওয়াটা সহজ। এইরকম বিসিএস একবার আসছিল 16 বিসিএস, আবার ছিল 26 বিসিএস, আবার এখন 49 বিসিএস, আরও মাঝে 35টা ছিল। এইগুলো স্পেশাল বিসিএস না, এটার 8-10 বছর পর পর একবার। তারা লাকি, লাকি মানে 200, মানে 2টা পরীক্ষা, 200 নম্বরের এমসিকিউ আর খালি ভাইবা 100 নম্বর, এর মধ্যে চাকরি হয়ে যায়, বিশেষ চাকরি। 100 হলো যে যে সাবজেক্টে অনার্স করেছে সেই সাবজেক্টে 100 ঠিক চিহ্ন, আর 100 হলো সবার জন্য জেনারেল, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে 100 পরীক্ষা দিতে হবে সবার, আর 100 হলো নিজ নিজ সাবজেক্ট। হ্যাঁ, ওরা পারবে, কিন্তু
তোমরা ফোর্থ ইয়ারে পড়ো, তোমরা যদি এরকম একটা আন্দোলন করিয়া সুযোগটা লইতে পারো কিনা দেখো, তাহলে চাকরিটা হয়ে যেত, লেখাপড়ার কারণে সবাই আর লেখাপড়া লাগতো না। যাক, আবার কপালে থাকলে আসতেও পারে। তো যেহেতু এবার হয়ে যাচ্ছে, আবার শীঘ্র হবে বলে মনে আছে। এর নাম আছে স্পেশাল বিসিএস। যখন কোনো একটা বিসিএস লেট হয়, তখন যখন মানে দেশের সরকারি কর্মকর্তা লাগে, ক্রাইসিস হয়, তখন এইভাবে স্পেশাল বিসিএসের মাধ্যমে সহজ সরল পরীক্ষা নিয়ে মাধ্যমে লোক নেওয়া হয়। বুঝে গেছে কথা? তারও যে কথা বলতেছিলাম, তো পেজ খুলেছি আমরা, এই গণিত শিখাবো আমরা অনলাইনে। পেজের নাম হলো গণিত একাডেমি। তোমরা ঢুকে দেখতে পারো, আর একটু শেয়ার করে দিই, অন্য যদি লোকজন থাকে যদি ভর্তি হয়। আমরা তো এর জন্য করতেছি। ও যে কথা, তোমার এইটা নিয়ে ওইটা একটা ভিডিও করেছিলাম, আমি একটা ভিডিও দিয়েছি, ডেমো ভিডিও। আবার অনেকে ভিডিও চাই, কেউ বলে কোর্স ফি কত, কেউ বলে টাকা দিব কিভাবে, মানে ফালতু যত করে টাকা দিব কিভাবে, এরকম বহু ধরনের লোক এটা যাচাই বাছাই করবে। তো এই জন্য একটা দিয়েছিলাম জানো, ডেমো ক্লাস। এটা করার জন্য এইটা নিয়েছিলাম, আমি তোমার জন্য ধার নিয়েছিলাম। এই জন্য সাউন্ড ভালো হয়, এটা বললাম যে এই সাউন্ড খারাপ হয় না। ওকে, তাহলে আমরা কোথায় সব ভুলে গেছি, কিন্তু কি জানি বলছিলাম, এই লম্ব XY সমতল উপরে লম্ব আসছে। এই লম্বটা ফ্লোরে যে বিন্দুতে ছেদ করছে, এই বিন্দুটা হলো এম। বিন্দুর নাম কি? এইটার বলে লম্বের পাদবিন্দু। লম্বের পাদবিন্দু। এই পাদ মানে পা থেকে আসে, পা, ফুট অফ পারপেন্ডিকুলার। লম্বের পা, কারণ লম্ব তো ফ্লোরে দাঁড়িয়েছে। তা লম্বের পাদবিন্দু, এটা ইংরেজি কি? ফুট অফ পারপেন্ডিকুলার, এম। এই যে এম কোন জায়গায়, তাহলে এম কোন জায়গায়? আমি নিচে যেখানে দাঁড়িয়েছি, ওই যে আমাদের মূলবিন্দু আছে, ওই মূলবিন্দু ফ্লোর থেকে এই মূলবিন্দু এইটার সাথে যুক্ত করো, ও থেকে এম যোগ করো। কোথায় থাকবে সেটা? ফ্লোরে থাকবে না? এই এম কোথায় আছে? ওই মূলবিন্দু কোথায় আছে? মূলবিন্দু ওই ফ্লোরেই তো, ওই কোনায়। এই দুটো যোগ করলে রেখাটা কোন জায়গায় থাকবে? এই রেখাটা এই ফ্লোরে থাকবে। কোথায় থাকবে? সেইটা এই ছবিতে, এইটা তাকে বুঝো কিনা? এ ওদিক না, উপরে না, নিচে। ও এম আছে কোথায়? এই ফুল এম যেখানে হয়েছে, ওই মূলবিন্দুকে নিচ থেকে সোজা এম এ চলে আসবে যুক্ত করে। এই ও এমটা হইল রো। ওই যে রো দেখতেছি, সেইটা হলো ও থেকে এম এর দূরত্ব, এইটা রো। রো এর সন্ধান পেয়েছি। আছে কোথায়? ভূমিতে, ফ্লোরে আছে। কোন জায়গা থেকে? পি বিন্দু থেকে অঙ্কিত লম্ব যেখানে ছেদ করছে, ও বিন্দু সেইটার যোগ দেব। এইটা হলো রো। রো পেলাম। আর জেড কোনটা? যেটাই উচ্চতাটা পিএম, দিস ইজ জেড। এই যে পি থেকে এম পদ, এই যে লম্বের যে উচ্চতাটা। বাকি রইল কি? ফাই। এটা কি? কোণ। এটা আর কোনো দূরত্ব না, এটা কি? আচ্ছা, ও এম রেখাটা এক্স অক্ষের সাথে যে কোণটা করছে দেখা যায়, মানে ওই যে এই রেখাটা টানলে ওই যে এক্স অক্ষের সাথে একটা কোণ হবে না? একজন জায়গা যদি না বুঝো, ওখানে নিয়ে দেখিয়ে দেবো, বুঝো? ওই যে এই রেখাটা টানলে ওই এক্স অক্ষের সাথে একটা কোণ হবে। এই যে এটা এখানে কোথায়? এখানে এই এক্স, এই কোণটা, দিস ইজ ফাই। এই হলো বেলনাকার স্থানাঙ্কের গঠন। এই ঘটনা আমাদের জানতে হবে ভালোভাবে। তাই রোটা কি? রোটা কি? ও থেকে এম এর দূরত্ব। জেড পি থেকে এম, পিএম লম্বের দূরত্ব যেটা। আর ফাই ও এম রেখা এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, সেই কোণটা হলো ফাই।
তাহলে আমি এখানে এখন বলতে পারি OM ইকুয়াল টু রো, OM ইকুয়াল টু রো, PM ইকুয়াল টু প্রাইম মিনিস্টার, দিস ইজ জেড, আর অ্যাঙ্গেল XOM। এখন এক্স তো লিখেছি স্মল লেটারে, মানে এটু একটা বিন্দু নেই মনে করো এ, তাহলে এইভাবে দেই AOM ইকুয়াল টু হাই। এইটা অসুবিধাটা কি? অসুবিধা আমরা এক্স তো নিয়েছি স্মল লেটার, আর এগুলো তো ক্যাপিটাল লেটার নিয়েছি, এই জন্য XOM লেখা যাচ্ছে না। এক্স অক্ষ উপর একটা বিন্দু নিয়ে ওইটা দিয়ে লিখেছি, অসুবিধা আছে কোনো? এই এক্স দিয়ে লেখা যাচ্ছে না ওখানে। তবে অক্ষগুলোকে যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতাম তাহলে লেখা যেত, তাহলে সমস্যা ছিল না। আচ্ছা, তাহলে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি এই আর এখানে কোনো কথা নাই। এই বিষয়টা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা 3 নম্বর স্থানাঙ্ক পদ্ধতি সেইটাই যাব, সেইটার নাম হলো গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতি। তাহলে চলে যাও গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতি। গোলকীয় স্থানাঙ্ক পদ্ধতির জন্য আমরা আবার আমাদের স্ট্রাকচারটা নিয়ে নিলাম অক্ষের। হ্যাঁ, ছবি আঁকো দ্রুত। এটা কার সাথে সম্পর্কিত থাকবে? এটা থাকবে একটা গোলকের সাথে সম্পর্কিত থাকবে। কার সাথে? যেহেতু নাম গোলকীয়, এখানে যে গোলকটা নিয়ে কাজ করব সেই গোলকটার কেন্দ্র হবে মূলবিন্দু। গোলকে তো কেন্দ্র থাকে না, থাকে নাও তো থাকতে পারে। সব গোলকের কেন্দ্র থাকে না? হ্যাঁ, গোলকের কেন্দ্র থাকে, না থাকলেও তো গোলক হয়। বৃত্ত কেন্দ্র না থাকলেও হয় না? গোলকের কেন্দ্র ব্যাসার্ধ হইলেও চলে, না হইলেও চলে। আবার 10-15টাও ব্যাসার্ধ হইতে পারে গোলকের, কেন্দ্র 20-25টা হতে পারে। কথা সত্যি? তাহলে প্রত্যেকটা গোলকের একটা কেন্দ্র থাকবে, একটা ব্যাসার্ধ থাকবে। কিন্তু তো গোলকের বাইরে থাকে, তাই না? ভিতরে একদম মিডলে থাকে। এগুলো হয়তো একটু তোমাদের কনফিউশন করে দেখি যে কতটুকু কনফিউজড হও তোমরা আর কি। ওকে, এই হলো আমাদের গোলক, এইটা কেন্দ্র। গোলক বোঝানোর জন্য আমরা এখান থেকে আরও 2টা এইভাবে দিয়ে গোলক, সাধারণত গোলকের সেইভাবে দেওয়া হয়। এই হলো আমাদের গোলক। কেন্দ্র কোথায় আছে তাহলে? মূলবিন্দু। এই গোলক পৃষ্ঠের উপরে আমরা একটা বিন্দু নেব। এই বিন্দুটা হলো পি অফ, কয়টা স্থানাঙ্ক আসবে? 13টা না 14টা বলো? 3টা। এই 3টার নাম এখন দেব আমরা। গোলকীয়তে স্থানাঙ্ক আর থিটা ফাই। স্থানাঙ্ক হলো আর থিটা ফাই। এখানেও একজন দেশি 2জন বিদেশি, আগের মতোই। তবে এইখানে আর হইল দূরত্ব আর থিটা ফাই কোণ। তাহলে প্রথমটাই ছিল 3টেই দূরত্ব, খেয়াল করো। তারপরটাই 2টা দূরত্ব, একটা কোণ। তারপরটাই একটা দূরত্ব, অর্থাৎ দূরত্ব মানে কমসে কম কোণ নয়। তাই গোলকীয় স্থানাঙ্কে যে 3টে স্থানাঙ্ক আর থিটা ফাই, এই 3টে স্থানাঙ্কের মধ্যে একটা হলো দূরত্ব আর 2টো হলো কোণ। অ্যান্ড এদের পরিমাপ, অবস্থানটা জানতে হবে। এইবার আমাদের ও থেকে পি পর্যন্ত ডাইরেক্ট যে সংযোগ, এখন এই দিকে তাকাও। পি বিন্দুটা তো কোথায়? এইখানে।
আমি ওই জায়গা থেকে সোজাই জায়গা যুক্ত করব, মানে এখন ওই মূলবিন্দু থেকে এই শূন্যের উপর থেকে এই দিকে আসবে না, সরাসরি আসতেছি। আমি তো এটা মনে করি এইখান থেকে এই কলমটা যদি লম্ব হতে থাকে ওই কোনায় যায় মিশিয়ে দেয়, সেইটা যেটা হয়, বাট আর লোহার রড এখান থেকে আমার এই যে নিয়ে আসলাম। তাহলে এবার আর কোথায় অবস্থিত? ওই মূলবিন্দু থেকে ডাইরেক্ট পি বিন্দু, এই শূন্যের উপর অবস্থিত। তাহলে এখানে আমরা ছবিতে কি দেখাবো? ওপি সরাসরি যুক্ত করবা। দিস ইজ, আগে কিন্তু সরাসরি কোনো হিসাব ছিল না, দেখো কার্তেশীয় তো ছিলই না, বেলন আকারে ডাইরেক্ট কোনো হিসাব ছিল। ক্লিয়ার? থিটা, এখন ওপি রেখাটা কি জেড অক্ষের সাথে কোনো কোণ করছে? এইটা যদি এইভাবে রাখি তো এইটা ওই জেড অক্ষের সাথে একটা কোণ করবে না? করছে, দেখা যায় জেড অক্ষের সাথে কোণ। এই যে কোণটা জেড অক্ষের সাথে, এই কোণটার নাম হলো থিটা। তাহলে ওপি জেড অক্ষের সাথে যে কোণ তৈরি করছে সেটার নাম, বাকি হলো কি? তো দেখো বেলনাকার এবং গোলকীয়তে একটা স্থানাঙ্ক কমন, কোনটা? তা বেলনাকারে যেটা ফাই ছিল এখানেও সেটাই ফাই। কোন আগে লম্ব আঁকতে হবে না, তা সেই আগে পিএম বানাতে হবে। পি থেকে ফলের উপরে লম্ব আঁকলে এই লম্ব পাদবিন্দু এম হলে এইটা যুক্ত করলে দিস ইজ ফাই। এই যদি এই তিন ছবি আগের দিনে একটা আর আজকের দুটো যদি বুঝে আসে তাহলে আমরা সামনে যাওয়ার চেষ্টা করতে পারি। কি সব ঘটনা বুঝেছি আমরা? আর থিটা ফাই, এক্স ওয়াই জেড, রো ফাই জেড। সম্ভব হলে 2-1 সেকেন্ড সবাই হলে বাসায় যে একটু লেখাপড়া করো এর উপরে, যদি সম্ভব হয়। এটা আমি জোরাজোরি করতেছি না, বলছে কি যদি সম্ভব হয়, এবং সময় দিছি 2-1 সেকেন্ড সময় যদি হয়, বেশি লাগবে না। এইবার তার নেক্সট আলোচনা যা দিয়ে আজকে আমরা আলোচনা শেষ করব, কার্তেশীয় ও বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। কার্তেশীয় বেলনাকার এই দুজনের রূপান্তর, একটা থেকে আর একটা কীভাবে রূপান্তর হয়, মানে দুইজনের মধ্যে রিলেশন স্থাপন করে, যে এক্স ওয়াই জেডের সাথে রো ফাই জেডের সম্পর্ক, এইটার নামই হলো রূপান্তর, স্থানাঙ্কের রূপান্তর, এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তন। তাহলে আমাদের এই দুইটা ছবি কার্তেশীয় এবং বেলনাকার একই ডায়াগ্রামে অঙ্কন করতে হবে। জিরো ও এক্স ওয়াই জেড, এইখানটা বিন্দু পি, পি এর কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, আর বেলনাঙ্ক আছে রো ফাই জেড। এখন যে এক্স ওয়াই জেডের পরিমাপ আর রো ফাই জেডের পরিমাপ, এদেরকে আমাদের জানতে হবে। এটা হলো এইখান থেকে কি আঁকছিলাম মনে আছে তো, লম্ব, আর এই দিক থেকে এইটা হলো আমাদের এক্স, সাপোজ দিস ইজ এ, এইটা হলো এম, এইটা হলো কি ওয়াই, এইটা কি জেড, এইটা কি রো, এইটা কি ফাই। এ গেছে কই? ভয় পাওয়ার কিছু নাই, ও কোথাও যাইয়া ও এড়াইতে পারবে না, যেখানে যাক আমরা কি
মাটির নিচে লুকিয়ে থাকলেও তাকে খুঁজে নিয়ে আসবে। উই আর লুকিং ফর শত্রুস। মনে আছে কার ডায়লগ? যে বলছে মাথায় জেল দিয়ে চুল সবাই খাড়া করে রাখতো, এসে বলছে উই আর লুকিং ফর শত্রুস। ও পালিয়ে যাবে কই, ওরে যেখানে যাকে নিয়ে আসা হবে। আচ্ছা, তাহলে এখন এটা কিন্তু এইটা জেড, আর এইটা হলো এইখানে ও এ এম একটা ত্রিভুজ দেখা যায় কিনা? এই ত্রিভুজ দিয়েই সব ঘটনা ঘটাইতে হবে, সম্পর্কটা এই ত্রিভুজ দিয়ে তৈরি হবে। কোন ত্রিভুজ? ও এ। এই ত্রিভুজটা কি সমকোণী ত্রিভুজ? এইটা যদি সমকোণ ত্রিভুজ স্বীকার করি তাহলে সামনে যাওয়া যাবে, স্বীকার না করলে স্বীকার করাই সামনে নিতে হবে, তার রিমান্ড নিতে হবে। যে কজন স্বীকার করে না তাদের রিমান্ড বাধ্যতামূলক। আচ্ছা, আমরা যে এই যে এ থেকে এম এর দিকে আসছিলাম ওই জায়গা থেকে, তাহলে আমি বলছিলাম লিখবো এইখানে, দেখবো এইখানে, আমরা এক্স অক্ষ ওই দিকে যাওয়ার পর সোজা এম সোজা এইদিকে আসছি না? তাহলে ওই যে আমরা এক্স অক্ষ যাওয়ার পর এইদিকে আসছি, এটা লম্ব ছিল। এইটা এই রেখাটা তো কত করে বুঝলাম, এই রেখাটা তো এইভাবে, আর এইদিকে এইভাবে গেছে এম। এইটা হলো 90 ডিগ্রি, এইটা কারণ এই জায়গা থেকে সেইদিকে সোজা লম্বভাবে আসে, কিন্তু এখানে তো আর দেখানো সম্ভব হচ্ছে না। ওইদিকে তাকাও, ওইদিকে তাকাই দেখবা। আমি ওই মূলবিন্দু থেকে এক্স অক্ষ দিকে আর এম যেখানে ওই বরাবর তো আসছি, তাহলে এই জায়গায় ওই বরাবর আসতে দেখো ওই অক্ষের সাথে কোনটা কত হয়। ওই যে বেঞ্চটা রাখা, দেখো বেঞ্চটা ওই ওয়ালের সাথে কোন কত থাকা উচিত তাদের, এইটাই বোঝাতে চাচ্ছিলাম। এটা একটা সমকোণী ত্রিভুজ। 90 ডিগ্রি কোনটা? এই কোণ 90 ডিগ্রি। তাহলে এখানে অতিভুজ কোনটা? রো হলো অতিভুজ, ওএম ওএম 90 ডিগ্রির অপোজিটে যে থাকে সেইটা অতিভুজ। আর এখানে ফাই কোণের সাপেক্ষে সব ঠিক হচ্ছে, তাহলে ওয়াই হলো লম্ব, ফাই এর অপোজিট আছে, এইটা হলো লম্ব, আর এক্স হলো ভূমি। সমকোণী ত্রিভুজের অতিভুজ লম্ব ভূমি ঠিক না করতে পারলে এদিকে কোনো সম্পর্ক তৈরি হবে না। দেখো, বিশ্বাস করলে সামনে যাই। অতিভুজকে রো, ভূমিকে এক্স, লম্বকে। ভূমির সাথে অতিভুজ ইন্টু কস থিটার সম্পর্ক, ভূমি অতিভুজ ইন্টু কস, লম্ব অতিভুজ ইন্টু সাইন। এক্সের মান তো বের হয়ে যাচ্ছে। তাহলে ত্রিভুজ ও পি এম সমকোণী, therefore x equal to rho ও এম। এই আমি বাড়াই দিচ্ছি, হ্যাঁ, x equal to rho cos phi, ভূমি equal to অতিভুজ ইন্টু cos আবার কোণ। ওকে, তুমি কি খোঁজো? গণিত একাডেমি? হ্যাঁ, এ তো মোবাইলে খুঁজে পাবা না। আচ্ছা, তাহলে এইকে বুঝে গেছে তো? তাহলে হয়েছে কার্তেশীয়কে বেলন আকারে প্রকাশ হয়েছে, একটা তো হয়েছে, আর বাকি আছে কয়টা? দুটো। ওয়াই ইকুয়াল টু রো সাইন ফাই, ওয়াই ইকুয়াল টু কি? রো সাইন ফাই। লম্ব ইকুয়াল টু অতিভুজ ইন্টু সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু রো সাইন ফাই। আর জেড ইকুয়াল টু কত? জেড ইকুয়াল টু জেড
কারণ বেলনাকারে জেড আর কাজে ওই একটাই তো জেড কি জেড ইকুয়াল টু জেড, কারণ ওই দুই জেড সেম জেড। এই ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা। এটা কাকে কাকে কার মাধ্যমে? কার্তেশীয়কে বেলনাকার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ। ইহা কার্তেশীয় স্থানাঙ্ককে বেলনাকার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ। কার্তেশীয় স্থানাঙ্ককে বেলনাকার স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ। এখন উল্টাটা, এখন আমি এই পাশে রাখবো বেলনাকার আর এই পাশে রাখবো কি এক্স ওয়াই জেডটা। সেটা খুবই সোজা, আমরা এই দুটোকে বর্গ করে যোগ করলে রো পাবো। কী করবো? বর্গ করে যোগ করব। অথবা এই যে দেখি সমকোণী ত্রিভুজের অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কোয়ার যোগ, তাই আমরা লিখতে পারি রো ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার যোগ। তাহলে এই কিন্তু আমরা বেলনাকারকে এই কার্তেশীয় প্রকাশ করতেছি। এরপরে আমরা শুনছিলাম ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, না? তাহলে এখানে ট্যান ফাই ইকুয়াল টু পাচ্ছি ট্যান ফাই ইকুয়াল টু ওয়াই বাই এক্স, অর্থাৎ ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আর জেড ইকুয়াল টু তো জেড। হয়ে গেছে, উল্টোটাও হয়ে গেছে। ইহা বেলনাকার স্থানাঙ্ককে কার্তেশীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ। ঘটনা ঠিক আছে? আচ্ছা, নেক্সট ঘটনা যেটুকু টার্গেট করে আসছি। আমার কয়টা শেষ? আমার টার্গেট তো ফিল আপ হইল না। আসে তা না, পড়াবো। আর পরে ক্লাস আছে না, অন্য স্যারদের ক্লাস আছে না? আজকে আর কার কোনো ক্লাস নাই? একটু পড়াবো, ওইটা শেষ করে দিই, তাহলে একটা আমাদের একটা পর্যায় হয়। তো পরের দিন আরেকটা ক্লাস বেসিক নিয়ে এতে পারে প্রায় টেন্সারে ঢুকেই দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, দাঁড়িয়ে দ্রুত, হ্যাঁ লেখো। কার্তেশীয় গোলকীয় স্থানের মধ্যে স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক। কার্তেশীয় গোলকীয়, আমাদের আর একটা ছবি আঁকতে হবে। আমি নতুন পেজে চলে যাই। আরে ও জায়গায় হবে না, কি জায়গা তুমি ওখানে সামলাইতে পারবা? ওই জায়গার ভিতরে নতুন পেজে বড় করে আঁকো ছবি। ওকে, আর হলো এইটা বলছিলাম না, থিটা হলো এইটা। এখান থেকে লম্ব আঁকো, দিস ইজ জেড। এখান থেকে যুক্ত করো, দিস ইজ রো লাগবে কি এবারে? রো কি? দিস ইজ ফাই। এখান থেকে নম্বরটা বেশি হয়ে গেছে, দাঁড়াও আমি তো এখানেই
হাই দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, এইটা হলো এম। ঠিক আছে, তো এই হলো আমাদের 6 জনের অবস্থান এক্স ওয়াই জেড। আর এই ছবি থেকে আমাদের এক্স ওয়াই জেডের সাথে আর থিটা বাই সম্পর্ক একটু বের করে নিয়ে আসতে হবে। আচ্ছা, এই ডায়াগ্রামে আমরা পি বিন্দু থেকে জেড অক্ষের উপর একটা লম্ব আঁকবো। পি এন, পি বিন্দু থেকে জেড অক্ষের উপরে এই যে ও পি এন, এটা তো সমকোণ ত্রিভুজ, তাতে তো আর কোনো সন্দেহ নাই, এটা তো সহজে চোখেই দেখা যায় সমকোণ ত্রিভুজ। এন এর জায়গায় কিন্তু 90 ডিগ্রি, এন এর জায়গায় 90 ডিগ্রি না, এইটা। এই সমকোণ ত্রিভুজের অতিভুজ কোনটা? এইটা হলো অতিভুজ। লম্ব কোনটা? পি এন না এন পি, কোনটা? একই কথা, পি এন। ভূমি কোনটা? ও এন। লম্ব পি এন, ভূমি, ভালো কথা, লম্ব ভূমি আমরা পেলাম। আচ্ছা, হ্যাঁ, ও এনটা কার সমান? হ্যাঁ, এইটা মাথায় আসলেই তো আর কিছু বোঝার নাই। এই যে পিএম আর এই ও এন এরা সমান, এটাও ভূমিতে এটাও ভূমিতে, এই জায়গাতে এটা লম্ব আঁকি। এখন দেখো, এই যে এই জায়গা হলো এম, আর ওই নিচে হলো ও, আর পি হলো এইখানে। এই যে সোজা ওইখানে লম্ব গেছি, তাহলে ওই যে এন যেখানে গেছে ওইখান থেকে ও এর দূরত্ব আর এই পি থেকে এম এর দূরত্ব সমান। কিন্তু ওখানে কি দেখা যায়? ওখানে তো ছোট বড় হয়ে গেছে। এইটুক বুঝলে আর কিছু বুঝার নাই, আগে বোঝা হয়ে গেছে, এখন সম্পর্ক তৈরি করা সহজ হবে। তাহলে ও এন ইকুয়াল টু পি এম, ও এন ইকুয়াল টু পি এন ইকুয়াল টু ও এম। এইটা বুঝো কিনা দেখো তো কি, এটা একটা আয়তক্ষেত্র। এই যে পি এম ও এন বা ও এন পি এম, এটা একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা। এই জায়গায় বুঝবো আয়তক্ষেত্র কেমনি হয়, কারণ এই সরাসরি জায়গায় গেছি, এই যে নিচে নেমেছি আর নিচে এইটা, আর হিসেব করে দেখো এইখান থেকে আয়তক্ষেত্র হিসাব কোনদিন পাইবা? ইম্পসিবল, এখানে আয়তক্ষেত্র হিসাব দেওয়া যাবে। এখানে যদি এটা আয়তক্ষেত্র ধরা, তাহলে দেখব থেকেই স্যারের মাথা ঠিক নেই, আপনার পাঠাইতে হবে। আসলে ঘটনা তো এইখানকার। আচ্ছা, ওকে, তাহলে এইটা যদি আমাদের লম্ব হয়, তাহলে লম্বের সূত্র হলে অতিভুজ ইন্টু সাইন থিটা। তাহলে দিস ইজ আর সাইন থিটা। দেখো বিশ্বাস হয় কিনা। লম্বের সূত্র কি? অতিভুজ ইন্টু, তাহলে আমরা পি এন ইকুয়াল টু পেলাম, পি এন ইকুয়াল টু আর সাইন থিটা। ও এন ইকুয়াল টু ভূমি আর কস থিটা। ঠিক আছে, তো পি এম ও এন আয়তক্ষেত্র, কথা ঠিক। এই আয়তক্ষেত্র হলে পি এম ইকুয়াল টু ও এন, আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল। পি এম হলো জেড, ও এন হলো আর কস থিটা। তাহলে আমরা জেড এর মান পেয়ে গেছি, জেড ইকুয়াল টু আর কস থিটা। হয়, বোঝা যায়। এখন আমাদের লাগবে এক্স আর ওয়াই। এক্স ওয়াই তো এই ত্রিভুজের, এইখানে আবার এইটা সমকোণী ত্রিভুজ, এইটা 90 ডিগ্রি।
তাহলে এইটা পাইলেই তো হয়, এটা অলরেডি পেয়ে গেছি, এটা তো ওই পিএনের সমান। দিস ইজ আর সাইন থিটা। তাহলে আগে যা ছিল রো, এখন সেটা আর সাইন থিটা। তাহলে একটু আগে যা পড়ছি সে রো এর জায়গায় আর সাইন থিটা বসাই দিলেই হবে এক্স আর ওয়াই মানে। এখন আর মাথায় ধরবে না, শেষ সময় তো বোঝা গেছে, এখন আর মাথায় ঢুকবে না, কথা ঢুকে যাবার অসুবিধা নেই। তাহলে আমাদের এখানে ও এম ইকুয়াল টু কত, পিএন ইকুয়াল টু আর সাইন থিটা, এটা অলরেডি পেয়ে গেছি। তাহলে এখন এইটা যদি অতিভুজ হয়, তাই ভূমি ইকুয়াল টু অতিভুজ ইন্টু কস, এইটা কসের সাথে এটা দিলেই হবে, এইটা অতিভুজ, এইটা রো এর জায়গায়। আর লম্ব ইকুয়াল টু অতিভুজ ইন্টু সাইন, তাহলে এইটুক ফিক্সড, একবার আছে কস ফাই, একবার আছে সাইন ফাই। না হার হচ্ছে না নাকি? ভূমি কি অতিভুজ ইন্টু কস থিটা, থিটা কিন্তু এখানে ওই কোনটা, এইটা। তাহলে লিখি, দেখ লিখলে বুঝতে পারবো মনে হয়। এক্স ইকুয়াল টু ও এম কস ফাই, ভূমি অতিভুজ ইন্টু কস। তো ওম এর মানটা বসাই দাও, আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু ও এম সাইন ফাই, আর সাইন থিটা সাইন ফাই। আমরা এটাকে তিনটাকে একসাথে দিয়ে লিখি একটু সুন্দর করে। দিস ইজ এক্স ইকুয়াল টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা সাইন ফাই, জেড ইকুয়াল টু আর কস থিটা। মুখস্থ রাখা লাগবে, ডাইরেক্ট প্রয়োগ করা লাগবে সামনের দিকে এই ফর্মুলা। এটি কি কার্তেশীয়কে গোলকীয়, ইহা কার্তেশীয় স্থানাঙ্ককে গোলকীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ। ইহা কার্তেশীয় স্থানাঙ্ককে গোলকীয় স্থানাঙ্কের মাধ্যমে প্রকাশ। আর দুটো ক্লাস করার অনুরোধ রাখতেছি, আর দুটো, কয়টা, দুইটা। এরপরে আসলেও চলবে, না আসলেও চলবে, তুমি বাসায় একা একা পড়ে নেবা, ওই সমস্যা নেই। আর 2 দিন পরিয়ে তোমার টেনশনে উঠেই দেবো আর কি। এবার ছুটি।